বাংলা ট্রিবিউনে একটা রিপোর্ট দেখছি যে অনেক হোঁচট নিয়ে এগোচ্ছে এনসিপি, নেতারা দুষছেন মিডিয়া ট্রায়ালকে। এটা ঠিক, মিডিয়াগুলোতে ব্যাপক সমালোচনা হচ্ছে, কিন্তু সমালোচনার তথ্যপাত্রগুলো তারা কি সরবরাহ করছেন না? যেমন সর্বশেষ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে হাঁসের মাংস খেতে রাতের বেলায় যান তিনি নীলা হোটেলে 300 ফিটে, যদি বন্ধ দেখেন, যদি খোলা না পান, তাহলে তিনি এসে ওয়েস্টিনে আড্ডা মারেন বা বসেন। এই যে একটা বড় লোকই ভাবসাব। তারপরে 5ই আগস্টের দিন 5 নেতা চলে গেল কক্সবাজারে, কি পিটার ডি হাসের সঙ্গে নাকি বৈঠক, এরকম একটা কথা ছড়লো, কিন্তু বিষয়টা দাঁড়ালো সেই 5 স্টার হোটেলে। তারপরে আবার শোকজ করা হলে বলল যে সাগর পাড়ে অনেক চিন্তার খোরাক যোগায়। এসব কথাবার্তা ভালোভাবে নেয়নি। তারপরে গুলশানের ঘটনাটা, তাদের ইমেজ সংকট হয়েছে। তারপরে বেশ কিছু কথাবার্তা যে ওই ডিজিএফ এর হেডকোয়ার্টার ভেঙে দেওয়া হবে, এই কথাগুলো, এই অধ্যত্বমূলক কথাবার্তাগুলি এখন আর কিন্তু পছন্দ করছে না লোকজন, এটা সত্য। এবং এর মধ্যে সবচেয়ে ড্যামেজিং হয়েছে তাদের ওই যে গুলশানের ঘটনাটা। এর মধ্যে যেটা হচ্ছে, বিভিন্ন জেলা পর্যায় থেকে সমন্বয়করা বা এনসিপি নেতারা পদত্যাগ করছে, যেহেতু দলটা দাঁড়াচ্ছে না ওইভাবে, একটা চাপের মধ্যে পড়ছে, ফলে তারা সরে যাচ্ছে। এই ঘটনাগুলো তাদেরকে বেশ ভাবাচ্ছে। তারা মনে করছে যে মিডিয়াতে ব্যাপকভাবে নেগেটিভ অনেক আলোচনা হচ্ছে বা খবর প্রকাশ করার কারণে এই পরিস্থিতি হচ্ছে, বিশেষ করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির ঘটনাগুলো। তারপরে তাদের যেখানে যেখানে যাচ্ছে, মিডিয়া এমনভাবে পিছনে লেগে আছে যে তাদের 19-20 হলেই তারা ঝাঁপায় পড়তেছে। যেমন আজকে সারাদিন কিন্তু এক ধরনের স্ক্রল হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সেই হাঁসের মাংস নিয়ে। প্রচুর দেখবেন যে এগুলি ইমেজ বাড়াচ্ছে না, বরং এটা এনসিপির ইমেজকে ক্ষতিগ্রস্ত করতেছে। তারপরে বলতেছে যে তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন, তার তার রাজনীতি করবে, তার এনসিপির সাথে তার সংযুক্ততা আছে। তো এগুলি তো অনেকগুলো ঘটনা তারা নিজেরাই এমনভাবে সামনে নিয়ে আসছে যেগুলো তাদেরকে বিতর্কিত করছে। রাজনৈতিক অঙ্গনেও বিএনপির সাথে তাদের সংযোগটা কম, জামাতের সাথে সংযোগটা বেশি, এটাও একটা নেগেটিভ আলোচনা হচ্ছে। তাহলে অনেকেই মনে করে যে এই জুলাই আগস্টের শেখ হাসিনার পতনের আন্দোলনে সবচেয়ে সক্রিয় ছিল জামাত ইসলাম শিবির। তারা বেনামে এই সমস্ত সংগঠনের মধ্যে অনুপ্রবেশ করেছে এবং এইগুলি আসলে জামাতেরই হচ্ছে বিটি। জামাত অনেকগুলো ফ্রন্ট খুলে রাখছে, এনসিপি হয়তো তাদের একটা এরকম একটা যখন প্রচার এবং দৃশ্যত দেখা যাচ্ছে যে বহু ক্ষেত্রে জামাত আর এনসিপি একই সুরে কথা বলছে। ওই যে বলছে নির্বাচন প্রশ্নে এই দাবি মানতে হবে, ওই দাবি মানতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, তারা বলতেছে পিআর চালু করতে হবে। এই ধরনের অ্যাগ্রেসিভ কথাবার্তাগুলো সবগুলোই চলে যাচ্ছে বিএনপির এগেইনস্টে। সংবিধান বাতিল করতে হবে, রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে, নতুন সংবিধান করতে হবে, এই কথাগুলো মিলছে না বিএনপির সঙ্গে, মিলে যাচ্ছে জামাতের সাথে। তো সেই কারণেই মিডিয়ায় এই আলোচনাগুলো একদম শুরুতেই যখন হচ্ছে একেবারে ধরে ধরে, তখন কিন্তু তাদের অগ্রযাত্রাটা বা তাদের সেই উপরে ওঠার জায়গাটা খুবই সংকুচিত বা কঠিন হয়ে গেছে, এটা বলা যায়। এছাড়াও দেখেন তাদের যে 1 মাস ব্যাপী যে পদযাত্রা, এই পদযাত্রা নিয়েও অনেক বিতর্ক আছে, যে এইভাবে তারা সরকারি প্রোটোকল নিরাপত্তা ব্যবহার করছে, তাতে অন্য রাজনৈতিক দল তেমনটা পাবে না বলে অভিযোগ আছে। সেই কারণে অনেকে বলে যে এটা হচ্ছে কিংস পার্টি। সেটা ইফতেখারুজ্জামান কিন্তু টিআইবির তার প্রকাশ্যেই বলেছে যে এনসিপি হচ্ছে কিংস পার্টি। তো এই যে তকমাগুলো তাদের গায়ে লাগছে, এটা দলের অগ্রগতির পথে বড় রকমের বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং সরকারে তাদের 2 জন উপদেষ্টা আছে, এই আলোচনাগুলো হচ্ছে। তো ফলে এনসিপি মনে হচ্ছে সরকারকে, ইউনূস সাহেবকে ব্যবহার করে তারা অনেকগুলো ফায়দা তুলছে। বাস্তবে তাদের কোনো জনভিত্তি দাঁড়ায়নি। তাদের এমনও কেউ কেউ আলোচক বলছেন যে তারা যদি জামানতটা বাঁচাতে পারে, এটাই হবে তাদের মূল একটা চ্যালেঞ্জ। তার জয় তো দূরের কথা, জামানত ঠেকানোটা হবে তাদের একটা বিশাল সাফল্য। এইসবের কারণে
বিশেষ করে দলীয় শৃঙ্খলা রক্ষা করতে যে ব্যাপক তারা শোকজ দিচ্ছে একের পর এক নেতারা, তারা আবার পাল্টা ওপেনলি আবার সেই জবাবটা প্রকাশ্যে আনছে ফেসবুকের মাধ্যমে। সব মিলে না একটা এনসিপির জন্য খুবই একটা কঠিন একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।